হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। বাঙালির তো ১২ মাসে ১৩ পার্বণ। একটার পর একটা পার্বণ তো লেগেই আছে। দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো। তারপর আজ হচ্ছে সমস্ত বাঙালি ভাই বোনেদের কাছে একটা স্পেশাল দিন, যেটা হচ্ছে ভাইফোঁটা। আর আজকে এই ভাইফোঁটার স্পেশাল দিনের স্পেশাল একটা ভ্লগ তোমাদের সাথে শেয়ার করব। তবে শুধুমাত্র ভাইফোঁটা না, আজকের ভ্লগে ভাইফোঁটার সাথে আরো অনেক কিছু দেখাবো। তো যারা ভিডিওটা দেখছো স্কিপ না করে পুরোটা দেখো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। ভাইফোঁটার আগের দিন মানে বুধবার দিন রাত্রেবেলা আমি আর বাবু বেরিয়েছিলাম বাজারে। বাজার থেকে নেওয়ার ছিল মিষ্টি আর ভাইদের জন্য গিফটস। প্রত্যেক বছরই ভাইফোঁটার আগের দিন আমি না হলে আমার দিদি যে মিষ্টি গুলো ভাইদেরকে দেবো, সেই মিষ্টি তার সাথে ভাইদের জন্য জামা বা চকলেট যা নেওয়ার থাকে সেগুলো কিনে রাখি। কারণ যেহেতু ভাইফোঁটার দিন সকালবেলা প্রচুর তাড়াহুড়ো থাকে, কোনোভাবেই সকালবেলা বেরোনো সম্ভব হয় না। তার থেকে বড় যেটা সেটা হচ্ছে দিনের দিন মিষ্টির দোকানে না মনের মতো মিষ্টি পাওয়া যায়, না গিফটের দোকানে মনের মতো গিফট। তো রাত্রেবেলা সমস্ত কিছু কেনাকাটাটা করে রেখেছিলাম আর তারপরেই সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়েছিলাম। এটা ছিল আজকে আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক। কেমন লাগছে আজকের লুকটা অবশ্যই জানিও। আর রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ভাইফোঁটা দিতে যাওয়ার জন্য। প্রথমেই যাচ্ছিলাম আমি আমার মামার বাড়িতে। আর আজ অনেকটা সকালে মামার বাড়িতে গিয়েছিলাম। ভেবেছিলাম ভাইরা হয়তো তখনও ঘুম থেকে ওঠেনি বা ওরা হয়তো রেডি হয়নি। আমাকে হয়তো ওদের জন্য বসে থাকতে হবে। কিন্তু গিয়ে দেখি এখানে আমিই লেট। ওরা আমার জন্য অপেক্ষা করছিল। তাই গিয়ে আর লেট না করে সমস্ত মিষ্টি প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছিলাম। আর এখানে আলাদা করে দুব্ব, ধূপ, চন্দন যা কিছু লাগে সেগুলো মামি আলাদা করে রেডি করে রেখেছিল আগে থাকতে। তো সবটা রেডি করে নিয়ে বসে গেছিলাম এখানে ভাইফোঁটা দিতে। আর এই বছর আমার ছোটন বটুন মানে আমার মামার ২ ছেলে, ওরা কিন্তু প্রথম আমার থেকে ফোঁটা নিচ্ছে। কারণ ৫ বছর না হলে তো ফোঁটা দেওয়া যায় না বা ফোঁটা দেয় না। যেটাই হোক না কেন, সেই কারণে ওরা এতদিন ফোঁটা নিত না। এই বছর থেকে প্রথম নিচ্ছে ফোঁটা। আর এই ফোঁটা নিয়ে কিন্তু ওদের সাথে আমিও ভীষণ এক্সাইটেড ছিলাম, যেহেতু প্রথম বছর ওদেরকে ফোঁটা দিতে পারছি সেটার জন্য। ওদেরকে ফোঁটা দেওয়ার পর এখানে আমার দাদু বসে পড়েছিল। মামার বাড়িতে টোটাল ৪ জনকে আমি ফোঁটা দিই। আমার দাদু, তার সাথে আমার মামার ৩ ছেলেকে। আর আজ যেহেতু বৃহস্পতিবার, দাদুর জন্মবার হওয়ার কারণে আজকে দাদুর ফোঁটা হয়নি। তাই দাদুকে একটু মিষ্টি আর জল খাইয়েছিলাম। আর এই একটা দিনই ওনাকে একটু ক্যামেরার সামনে পাওয়া যায়। ফটো ভিডিও তোলা তো অনেক দূরের কথা। তো যাই হোক, তারপরে মামার আরো একটা ছেলেকে ফোঁটা দেওয়ার পর এখানে চলছিল ওদের খুনসুটি। তার সাথে একটু ফটো ভিডিও তুললাম। আর তারই মধ্যে এখানে চলে এসেছিল আমাদের টোটো। এবার অনেকে ভাবতে পারো যে ভাইফোঁটার দিন ভাইফোঁটা দিয়ে খাওয়া-দাওয়া না করে, রান্না-বান্না না করে এরা টোটো করে আবার কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছি সেটা তো বলব। তার আগে আমার দিদার কাণ্ড দেখো। কোথাও যাওয়ার আগে সবার আঙুল এইভাবে ঠিক কামড়ে দেয়। জানি না এটা করে কি পায়? আর তোমাদের বাড়ির কেউ এরকম করে কিনা অবশ্যই জানিও। এরপরে উঠে পড়লাম টোটোতে আর তারপরে দিদাকে টাটা করে এখানে আমি, মামি তার সাথে আমার ৩ ভাই বেরিয়ে পড়েছিলাম। মামি যাবে মামির বাপের বাড়িতে আর আমি যাবো আমার দিদির বাড়িতে। তো আমি এখানে বাদুড়িয়াতে এসে নেমে পড়েছিলাম আর তারপর ওরা চলে গিয়েছিল। আর আমি যেহেতু আজ বাসটা পাইনি, তাই ম্যাজিকে উঠে পড়েছিলাম। ম্যাজিকে করে এখন এসেছি মসলান্দপুর। আর মসলান্দপুর আসার সাথে এখানে ট্রেনও চলে এসেছিল। আজ যতটা ট্রেনে ভিড় হবে আশা করেছিলাম, ততটা হয়নি, হয়তো একটু বেলা হয়ে গেছিল সেটার জন্য। আর ট্রেনে করে এখানে চলে এসেছিলাম বনগাঁতে। বনগাঁতে আসার পর টোটোতে করে চলে গেছিলাম মতিগঞ্জ। সেখান থেকে আরো একটা অটোতে উঠতে হয়, কিন্তু ভাইকে বলেছিলাম আমার জন্য একটু ওয়েট করিস, তুই আমি একসাথেই যাব। না হলে গাড়ির জন্য ওয়েট করতে হলে আরো অনেকটা লেট হবে। তাই ভাই ওয়েট করেছিল। মতিগঞ্জে গিয়ে ভাইয়ের সাথে এরকম ভূত সেজে বেরিয়ে পড়েছিলাম দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। যেহেতু রাস্তায় প্রচন্ড ধুলো আর তার সাথে ভীষণ রোদ, আমার দিদির বাড়ি যাওয়ার ওই রাস্তাটা ভীষণ খারাপ। সেই জন্য ভীষণ পরিমাণে ধুলো থাকে, সেটার জন্য ওরকম ভূত সেজে যাচ্ছিলাম। তো এখানে কথা বলতে আমার দিদি বাড়িতেও চলে এসেছি। আর আসার পর এখানে আমার দিদি ভাইফোঁটা দেওয়ার জন্য থালা সাজাতে বসে গিয়েছিল। এখানে ৫ রকম মিষ্টি আর তার সাথে সকালবেলা খাওয়ার জন্য ও যে লুচি তরকারিটা বানিয়েছিল সেটা একেবারেই দিয়ে দিয়েছিল। যেহেতু দিদির বাড়ি যেতে অনেকটা লেট হয়ে গেছিল, তাই দিদিকে বলেছিলাম একসাথে সবটাই গুছিয়ে দে। আর এখানে সবটা গুছিয়ে তারপর ভাইকে বসিয়ে দিয়েছিলাম। আমার ভাই একা ফটো ভিডিও তোলে। তবে যখনই ওকে ফটোতে বা ভিডিওতে আমরা আসতে বলি, তখনই ও ঠিক এটাই করে, না ভালো করে এক্সপ্রেশন দেয়, না ঠিকঠাকভাবে ভিডিও বা ক্যামেরার দিকে তাকায়।
সেটা হয়তো অনেকেই ওর মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারছো। আর যাই হোক কি করা যাবে? সবাই তো সমান হয় না। তো এখানে দিদির ভাইফোঁটা দেওয়ার পর আমি ফোঁটা দিচ্ছিলাম। আর ফোঁটা দেওয়ার পর আজকে ভাইকে ফোঁটা দেওয়ার পরে আজকে আমাদের আরো একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে। প্রত্যেক বছর মানে এই নিয়ে ৩ বছর আমি আর আমার দিদি এই জায়গাতে যাই। যতই কাজ থাক না কেন ভাইফোঁটার দিন ঠিক সময় বার করে সেই জায়গাতে আমরা যাবোই। মাঝে ১ বছর গ্যাপ হয়ে গেছিল, যাওয়া হয়নি। কিন্তু এবছর ঠিক করেছিলাম যাই হয়ে যাক যাবো। তো এখানে ভাইকে গিফট দিয়ে ওর থেকে প্রণাম নেওয়ার পর খাওয়া-দাওয়া করে আমার পুচকুকে নিয়ে বসে পড়েছিলাম। ওই পুচকু হচ্ছে আমার দিদির ছেলে। আর দেখো আমাকে দেখতে না পেয়েও কিভাবে, মানে ক্যামেরার জন্য আমাকে দেখতে পাচ্ছিল না, তাই কিভাবে উকিঝুঁকি মারছিল। হাতে অনেকটা সময় কম ছিল, তাই যতটা সময় পেরেছিলাম ওর সাথে কাটিয়ে আমি আর আমার দিদি বেরিয়ে পড়েছিলাম আমাদের ঠাকুর দেখতে যাওয়ার উদ্দেশ্যে। তো চলে এসেছিলাম প্রথমেই বনগাঁ স্টেশনে, আসার পর ট্রেনও চলে এসেছিল। কোথায় ঠাকুর দেখতে যাচ্ছি সেটা এবার বলি। আমরা যাচ্ছিলাম নৈহাটি বড়মা দর্শনে। এই নিয়ে ৩ বছর আমি আর আমার দিদি ভাইফোঁটার দিন যতই কাজ থাক সময় বার করে নৈহাটিতে যাই বড়মাকে দর্শন করতে। দেখতে, দেখতে নৈহাটিতে চলে এসেছি। আর নামার পর ভিড়টা জাস্ট দেখো। ভাইফোঁটার দিনই যদি এত পরিমাণ ভিড় হয় তাহলে কালী পুজোর দিন বা তার পরের দিনগুলোতে কি পরিমাণ ভিড় থাকবে। তো বড়মাকে দর্শন করার আগে এখানে কিন্তু আরো অনেক ঠাকুর থাকে। সেই সমস্ত ঠাকুর দর্শন করতে, করতে আমরা যাচ্ছিলাম বড়মা দর্শনের পথে। আর তার আগেই গঙ্গায় নেমে মাথায় একটু জল ছিটিয়ে নিয়েছিলাম। এবছর বড়মাকে দর্শন করার জন্য কিন্তু প্রচুর ঘুরতে হয়েছে। মানে কি বলবো, এক কথায় না কান বের দিয়ে নাক ধরতে হয়েছে এরকম একটা অবস্থা। যারা, যারা গিয়েছো তারা তো জানোই। আর অনেকদিন থেকেই আমার এই তিলকটা কাটার ইচ্ছে ছিল। এবছর কাটতে পারলাম। এর আগে যে কবার গিয়েছি সে কবার কখনোই এই তিলক কাটাটা ছিল না। যবে থেকে মন্দিরটা হয়েছে তারপর থেকেই তিলক কাটতে দেখা যায়। আমি ফোনে অনেকবার দেখেছি, তবে থেকেই আমার কাটার ইচ্ছে ছিল। তো তিলক কাটার পর আমরা এখানে বড়মা দর্শনের পথে আবারও চললাম। আর এই প্রচুর ভিড় ঠেলে খুব ভালোভাবে বড়মার দর্শন করেছিলাম। মানে যতই ভিড় থাক না কেন এই মুখটা দেখার পর আর কোনো কিছুই মানে কষ্ট হচ্ছে এরকম মনে হয় না। তো যাই হোক বড়মাকে দর্শন করার পর আবারও ভিড় ঠেলে বড়মার দুটো ফটো হাতে করে নিয়ে আমি আর আমার দিদি রানাঘাট যাওয়ার জন্য ট্রেনে বসে পড়েছিলাম। আর ট্রেনে বসার পর দুজন এখান থেকে দুটো শসা নিয়ে নিয়েছিলাম। শসা খেতে, খেতে আমরা চলে এসেছিলাম রানাঘাটে। এবার রানাঘাট থেকে আমাদেরকে আবার বনগাঁ লোকাল ধরতে হবে। মানে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর নৈহাটি। তবু বড়মার টানে প্রত্যেকবারই চলে যাই। তো নৈহাটিতে নামার পর এখান থেকে আমরা একটু ঘুগনি খেয়েছিলাম। রাস্তায় যেহেতু সেইভাবে কিছু খাওয়াই হয়নি। সময় পাইনি বলে আর খাইনি। আর যেহেতু অনেকটা রাতও হয়ে যাচ্ছে, বাড়িতে ফিরতে হবে। সেইজন্য আর বেশি সময় নষ্ট করতেও চাইনি। তো এখান থেকে ঘুগনি খাওয়ার পর দুজনে খেয়েছিলাম ২ কাপ চা। আর চা খেতে, খেতে এখানে আমাদের বনগাঁ লোকাল চলে এসেছিল। তো বনগাঁ লোকালে উঠে ২ প্যাকেট পাঁপড় নিয়ে পাঁপড় ভাজা খেতে, খেতে চলে এসেছিলাম বনগাঁতে। আর যেহেতু আমি বাড়ি আসবো কিনা ঠিক ছিল না, তাই রিটার্ন টিকিট কাটিনি। তো দিদি এখানে টিকিটটা কেটে এনে দিল। তারপর আমাকে টাটা করে ও চলে গেল ওর বাড়িতে। আর এখান থেকে শিয়ালদা লোকালে করে আমি চলে আসলাম আমার বাড়িতে। তো এটাই ছিল আজকের ফুল ভ্লগ। কেমন লাগলো আজকের ভ্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভ্লগে। বাই।